ক্ষমতায় টিকে থাকতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে হাসিনা, বললেন মঈন খান। গুমের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়, হাইকোর্টের রায় স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এবং বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা ভারতের। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে বিক্ষোভ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি সানজিদা হক। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিচার বহির্ভূত হত্যার বিচার ও রাজনৈতিক গুমের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক। গতকাল সমাবেশে বিএনপি নেতা ডক্টর মঈন খান বলেন, হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা দাবি করেন, যারা আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা গুম হয়েছে তাদেরও বিচারের আওতায় আনা হবে। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। গুম খুনের বিচারের দাবিতে বিকালে রাজধানীর সরওয়ার্দী উদ্যানে সমাবেশ করে মায়ের ডাক সংগঠন। সমাবেশে বিএনপি নেতা ডক্টর মঈন খান বলেন, ফ্যাসিস্ট সরকার গোটা দেশটাকে একটা কারাগার বানিয়েছিল। এই বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে একটি সম্মানজনক জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করব। আপনারা সংস্কারের কথা বলেছেন। সংস্কার এমন কোন জিনিস নয় যে আমি আজকে সংস্কার করব, কালকে সবকিছু শুদ্ধ হয়ে যাবে। জুলাই গণহত্যা, পিলখানা হত্যা সহ গত 16 বছরের রাজনৈতিক বিভিন্ন হত্যা ও গুম সহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবি করেন তথ্য উপদেষ্টা। মজলুমের কোনো দল হয় না, আজকে সকল মজলুম আমরা এক পাটাতনে দাঁড়িয়েছি এবং আমরা মনে করি এই যে আমরা যারা নিপীড়িত হয়েছি, এই নিপীড়িত পরিবার, নিপীড়িত মানুষগুলো, আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের দল মত আদর্শ ভিন্ন হতে পারে, রাজনীতি ভিন্ন হতে পারে, কিন্তু এই নিপীড়িত পরিবারগুলোকে, নিপীড়িত মানুষগুলোকে আমাদের এক থাকতে হবে এবং সেই এক থাকার জন্য একটি জাতীয় মঞ্চ আমাদের গঠন করা প্রয়োজন বলে আমি মনে করছি। সমাবেশে তারেক রহমানের লিখিত বক্তব্য তুলে ধরেন ইশরাক হোসেন। জনসমর্থনহীন নিষ্ঠুর স্বৈরাচারী হাসিনা জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণার নির্দেশনাগুলোকে তাচ্ছিল্য করে দেশের প্রতিবাদী জনগণের উপর বর্বরতা, পৈশাচিক অত্যাচার ও উৎপীড়ন চালিয়েছেন। শুধুমাত্র ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ধরে রাখার জন্য জনমতকে অগ্রাহ্য করেছে। সমাবেশে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সব হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি করার দাবি জানান সমন্বয়করা। আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। ওই খুনি হাসিনা বিগত 16 বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। তাদের দাবি বিচার বহির্ভূত বাংলাদেশে আর কোনো হত্যাকাণ্ড যেন না হয় এবং বিগত ফ্যাসিস্ট সরকারের তারা বিচারের দাবি করছেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি। এর মধ্যে সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করেছে দলটি। গতকাল রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, পুলিশ সংস্কার এখন সময়ের দাবি। বিস্তারিত মন্ডল নামের রিপোর্টে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি। এর মধ্যে সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছেও এই সুপারিশ করা হয়েছে। এই বিষয়ে জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। র্যাব বাহিনী আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে, আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে। তারা যত ধরনের খুন যখন এবং যত
এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা ও বাহিনীটিকে একটা নিরপেক্ষ বাহিনী করতে বিএনপির পক্ষ থেকে এই সুপারিশমালা দিয়েছে পুলিশ কমিটি। পুলিশকে বাদ দিয়ে কোনো রাষ্ট্র বা সমাজ কল্পনা করা যায় না। অতএব প্রায় গণশত্রুতে পরিণত হওয়া সত্ত্বেও এই বাহিনীকে ছেঁটে ফেলার কোনো সুযোগ নাই। একে আবার সংশোধন করে দাঁড় করাতে হবে। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সার্ভিসটির সংস্কার এখন সময়ের দাবি। পুলিশ গুম, খুন, দুর্নীতির কারণে দেশের মানুষ স্তম্ভিত। এই পরিস্থিতিতে পুলিশ সংস্কার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। হয়েছে বাংলাদেশে যে এই দেশে যে একটা চমৎকার পুলিশ বাহিনী ছিল, পুলিশ ফোর্স ছিল, এটি অত্যন্ত বিতর্কিত হয়ে পড়েছে। এর মর্যাদা বলতে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। তাদের গুম, খুন, বিভিন্ন হত্যাকাণ্ড, দুর্নীতি ইত্যাদির ফলে বাংলাদেশে মানুষ স্তম্ভিত হয়ে পড়েছে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এ বিষয়ে আরও খবর জানাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রোমান চৌধুরী সুমন। রোমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রোমান, লং মার্চে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? শুনতে পাচ্ছি। জি, আমি শুনতে পাচ্ছি যে আমি আছি বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং যুবদলের ঘোষিত কর্মসূচি ঢাকা থেকে আগরতলা লং মার্চ কিন্তু এই সাইনবোর্ড এলাকা দিয়ে অতিক্রম করবে। তো আমরা কিন্তু আগে থেকেই জানতে পেরেছি, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়েন মুন্না কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে কি কারণে এই কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে। তা হচ্ছে গিয়ে বাংলাদেশের আগরতলায় ভারতীয় হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার যে অপপ্রচার এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ, এর প্রতিবাদে কিন্তু আজকের এই লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে। তো আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু বিপুল সংখ্যক এই নেতাকর্মী কিন্তু নারায়ণগঞ্জের এই সাইনবোর্ডে অবস্থান করছে। তারা মূলত যে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনেই কিন্তু সারা দেশের যে বিএনপির নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে হাজির হবেন। সেখান থেকে সমবেত হয়েই কিন্তু এই ওই লং মার্চটি কিন্তু সাইনবোর্ডের উপর দিয়ে যাবে। তো সেক্ষেত্রে যে এই লং মার্চটিকে সাজানো হয়েছে, তা নারায়ণগঞ্জের যে নেতৃবৃন্দ আছে তাদেরকে কিন্তু জানানো হয়েছে তারা যেন সাইনবোর্ড, কাঁচপুর এবং আপনার রূপগঞ্জ এই অঞ্চলগুলিতে অপেক্ষা করতে। তা নারায়ণগঞ্জের এই নেতাকর্মীরা সেই সকাল থেকেই কিন্তু এই সাইনবোর্ড এলাকায় অবস্থান করছে এবং তারা এখানে তাদেরকে স্বাগত জানাবে। তো আরেকটি বিষয় কিন্তু এই অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা স্পষ্ট বার্তা দিয়েছে যে আসলে বাংলাদেশের বাইরে, দেশের বাইরে কিন্তু বাংলাদেশের কোনো প্রভুত্ব নেই। এটা হচ্ছে লং মার্চের স্পষ্ট বার্তা। বন্ধুত্ব আছে কিন্তু প্রভুত্ব নেই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা জানতে পেরেছি, নারায়ণগঞ্জের এই নেতাকর্মীরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে নারায়ণগঞ্জের প্রায় 10 থেকে 15,000 নেতাকর্মী অঙ্গ সংগঠনের এখান থেকে এই মূল লং মার্চটি যে নয়াপল্টন থেকে আসবে তার সাথে সংযুক্ত হয়ে যাবেন এবং যে রুটের কথা আমাদেরকে জানিয়েছেন যে তারা কিভাবে এখান থেকে যাবেন, সেটা হচ্ছে গিয়ে যাত্রাবাড়ি, তারপর সাইনবোর্ড এবং কাঁচপুর হয়ে এই লং মার্চটি কিন্তু রূপগঞ্জের তারাবোতে সংযুক্ত হবে। সেখানেও কিন্তু বিএনপির নেতাকর্মীরা অপেক্ষা করছে এবং সেখান থেকে 2,500 পাঁচমুখী হয়ে কিন্তু এই লং মার্চটি আখাউড়ার দিকে চলে যাবে। তো নেতাকর্মীরা এটাই জানিয়েছে। এবং আরেকটি বিষয়ে নেতাকর্মীদের ভিতরে যে ক্ষোভ, তাদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেছেন যে বাংলাদেশের শান্তিরক্ষা মিশন কমিটি পাঠানোর প্রয়োজন। এটির বিষয়ে কিন্তু এখানকার নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে বলেছেন যে এই বক্তব্যটি কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতারকে অবমাননা করা হয়েছে। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সাইনবোর্ডের থেকে সর্বশেষ। রোমান, আপনাকে ধন্যবাদ।
দর্শক, আমাদের সাথে কথা বলছিলেন নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী। জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়, মঙ্গলবার হাইকোর্টের রায় স্থগিত করে এ আদেশ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ। এর আগে গতকাল সোমবার জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হবার কথা ছিল। ওই দিন সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক শুনানির জন্য দাঁড়ালে শুরুতেই আপিল বিভাগ বলেন এটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার দরকার, সে কারণে এটি যখন ফুল কোর্ট বসবে তখনই শোনা হবে। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত 2 ডিসেম্বর এ তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করার ঘোষণা দিয়েছে ভারত। একই সঙ্গে দেশটি এই পদক্ষেপ পাকিস্তান সীমান্তেও নেওয়ার কথা বলেছে। ভারতের দাবি, সীমান্তের অন্য পাশ থেকে ড্রোনের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় ব্যাপকভাবে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করবে তারা। গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। এদিকে কথিত হিন্দু নিপীড়নের অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল হয়েছে। দেশটির উগ্রপন্থী কট্টর হিন্দুত্ববাদী সংগঠন RSS এর সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লির ব্যানারে এই বিক্ষোভ হয়। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির আদর্শিক গুরু এই সংগঠনটি গত শুক্রবার এক সংবাদ সম্মেলন করে 10 ডিসেম্বর বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণা দেয়। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বঞ্চনা ও বৈষম্যের শিকার 754 জনকে পদায়নের সুপারিশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি। অবসরে যাওয়া কর্মকর্তাদের 119 জনকে সচিব, 41 জনকে সচিব পদমর্যাদায় গ্রেড 1 পদ ও 528 জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেবার সুপারিশ করা হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতি কিভাবে পুষিয়ে দেয়া যায় তা নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাদের 3 মাস সময় দেয়া হয়। 5 সদস্যের এই কমিটি 2009 সালের জানুয়ারি থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত পদোন্নতি সহ নানা হেনস্থায় শিকার কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার সুপারিশ করেছেন প্রতিবেদনে। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা দলের নাম ব্যবহার করে কেউ কোনো প্রকার চাঁদাবাজি করলে তাদের স্থান দলে হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা আবারও নেতা কর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন জাতীয় স্থায়ী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর MA কাইয়ুম। গতকাল বিকেলে তার নিজ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই নির্দেশনা স্মরণ করিয়ে দেন। বিস্তারিত মন্ডলী নামের রিপোর্টে। ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত বাড্ডা, বাটারা, রামপুরা, গুলশান ও বনানী থানার নেতাদের শুভেচ্ছা বিনিময়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক নেতারা বলেন, জনগণের আস্থাই রাজনীতির মূল মন্ত্র। দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে সামনেও সেই দিক নির্দেশনা দেবেন। 12 বছর মধ্যে কোনো লোকজন ব্যানার করে মেন রোডে কোনো মিছিল করতে পারে না। সামনে আমাদের বহু বড় চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদেরকে বিজয় হতে হবে। পালিয়ে যাওয়া শেখ হাসিনা যে বহুত চেষ্টা করেছেন আমাদের এই নেতাকে শুধু বাংলাদেশ থেকে নয়, এই পৃথিবী থেকে সরানোর জন্য। একটা বিএনপির সাধারণ ভোটারের নামে 8-10টা মামলা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের মহানগর কমিটি অত্যন্ত সুযোগ্য, আমাদের যে টিম করে দেওয়া হয়েছে এটা অত্যন্ত সুযোগ্য টিম। শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর জাতীয় কমিটির সাবেক প্রতিষ্ঠাতা ডক্টর MA কাইয়ুম বলেন, আগামীতে ত্যাগী নেতাদের মূল্যায়ন হবে। দলের ভাবমূর্তি ধরে রাখার দায়িত্ব এই কয়েকজন সামনে আপনারা এবং আমার সাথে যারা আছেন, তাদের কোনোভাবেই চাঁদাবাজি, কোনো প্রকার দখলবাজি, তো মিথ্যা মামলা এগুলি করা যাবে না। এই ব্যাপারে আমরা সজাগ থাকব। দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদের মূল্যায়ন করা হবে বলেও আশ্বাস দেন ডক্টর MA কাইয়ুম।
আল্লাহর হস্তে নব্য কোনো আওয়ামী লীগকে নব্য বিএনপি বানায়। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির অংশ কালচারাল সোসাইটি উদ্যোগে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কালচারাল সোসাইটির সভাপতি রিফাত মাহমুদ সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ধর্মমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ। সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট সাইদুল হক সাইদ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক সাংবাদিক ই বুলবুল সহ আরও অনেকে। পরে গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এবারে সারা বাংলার খবর। নোয়াখালীতে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় বন্যাসহ ভয়াবহ জলাবদ্ধতা। এতে দুর্ভোগের শিকার হয় হাজার হাজার মানুষ। তাই দুর্ভোগ লাঘবে স্টেপ ফর ভিলেজ চেঞ্জ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে অবৈধভাবে দখলকৃত খালগুলো পুনরুদ্ধারের দাবি জানিয়েছে পরিবর্তন টিম নামের একটি সংগঠন সহ এলাকাবাসী। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নোয়াখালী প্রতিনিধি মানিক ভুঁইয়ার পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। বন্যার ভয়াবহ এই চিত্র নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ি উপজেলায়। এখানে সামান্য বৃষ্টিতেই দেখা দেয় বন্যাসহ স্থায়ী জলাবদ্ধতা। জেলার নোয়াখালীর অধিকাংশ খাল অবৈধভাবে দখলের কারণে সৃষ্টি হয়েছে এই দুর্ভোগ। ২০ সালের পর থেকে রাস্তা যে খালগুলা ছিল এই খালগুলা বিভিন্ন বেদখল হয়ে গেছে। বন্যায় প্রতিটি বাড়ি ভেসে গেছে পানি। এই বাম এবং অবৈধ দখল ভরাটের কারণে বন্যার ফলে আমরা অতিষ্ঠ। খালের ওপর তোলা হয়েছে বাড়িঘর, দোকানপাট। খাল বন্ধ করে তৈরি করা হয়েছে সড়ক। ফলে পানির প্রবাহের স্বাভাবিক পথ না থাকায় সামান্য বৃষ্টিতেই এই অঞ্চলে দেখা দেয় বন্যাসহ স্থায়ী জলাবদ্ধতা। নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে ৭ থেকে ৮ উপজেলায় একই চিত্র। জনদুর্ভোগ লাঘবে অবৈধভাবে দখল হওয়া খালগুলো পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা পরিবর্তন টিম চাচ্ছি যে ওনারা এই জায়গাগুলো দখলমুক্ত করুক এবং কি আমাদের ইউনিয়ন প্রতিনিধি যারা আছেন ওনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। উপজেলা ইউনো এবং নোয়াখালী ডিসি মহোদয়ের কাছে আমার আবেদন এই পরিবর্তন টিমকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এই জলাবদ্ধতা নিরসনের জন্য নোয়াখালী জেলা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহ নোয়াখালী জেলা প্রশাসন সবাই নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করছে। আমরা আমাদের অংশগ্রহণে আমরা কাজ করছি। অন্যান্য দপ্তরসমূহ আশা করছি তারা তাদের জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করবে। জনদুর্ভোগ লাঘবে খাল পুনরুদ্ধার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নোয়াখালীবাসীর। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশিল ইউনিয়নের শৈলদাহ খাল থেকে সতীশ রায় নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানান, গতকাল সোমবার রাতে রামশিল বাজার থেকে সতীশ রায় একা নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। তখন থেকে সে নিখোঁজ ছিল। গভীর রাতে স্থানীয় জেলেরা সতীশ রায়ের নৌকা দেখতে পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে বলে জানান এসআই মামুন। পুলিশ ও এলাকাবাসীর ধারণা নৌকা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। মানিকগঞ্জের হরিরামপুরে হাজারি গুড় উৎপাদনে সম্পৃক্ত গাছিদের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাল্লা ইউনিয়নের হাজারি পল্লীর শামীম হাজারির বাড়ির উঠানে এই সভা অনুষ্ঠিত হয়। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা।
সভায় উপস্থিত গাছিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমস্যা নিরসনে প্রশাসনের উদ্যোগ গ্রহণ এবং স্বল্প সুদে ঋণের দাবি জানান। গুণগত মান বজায় রাখা এবং পণ্যটি টিকিয়ে রাখতে খেজুর গাছ রোপণ, চাষিদের প্রশিক্ষণ সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুল মামুন উপস্থিত ছিলেন। দেশে কৃষি খাতকে গুরুত্ব না দিলে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গতকাল ERF প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হলে কৃষিকে আধুনিকায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকার কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, মানসম্মত কৃষি পণ্য ও সমন্বিত কৃষি ব্যবস্থা ও এ খাতে রপ্তানি সমস্যাগুলোকে নজর দিয়ে বিশেষজ্ঞদের কাজ করার আহ্বান জানানো হয়। পরে কৃষি খাত নিয়ে রিপোর্ট করায় শ্রেষ্ঠ 6 সাংবাদিককে বেস্ট রিপোর্ট পুরস্কার তুলে দেওয়া হয়। এবারে খেলার খবর। ওয়ালটন হাইটেক পার্কের হেলিপ্যাড মাঠে বার্ষিক ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLCর ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাত তাসনিম সূচি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্রণের সমস্যায় কম বেশি সবাইকে পড়তে হয়। বিশেষ করে বয়ঃসন্ধিকালে কিশোরীদের এই সমস্যা দেখা যায়। তবে অনেকে পরিণত বয়সেও এই সমস্যায় ভোগেন। ব্রণের সমস্যা থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে কি বলছেন বিশেষজ্ঞরা? রফিকুল ইসলাম রলি রিপোর্টে বিস্তারিত। মানুষের ত্বকের তৈলগ্রন্থি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায়। তখন এর ভিতরে পুঁজ জমা হতে থাকে, যা ধীরে ধীরে ব্রণের আকার ধারণ করে। সাধারণত টিনেজার মেয়েরাই ব্রণ ও ব্রণের দাগ নিয়ে বেশি ভোগে। ব্রণ বা একনি, এই একনি নিয়ে একটা বিরাট জিনিস এখন হচ্ছে। সবাই এখানে আসেন, একনি নিয়ে অনেক রোগী আসেন। এটা ছোঁয়াচে রোগ নয়। এখন এইটা কিন্তু বয়ঃসন্ধিক্ষণের একটা, এটাকে বলে এইজ টার্নওভার। একটা বাচ্চার যখন 9 থেকে 12-14 বছর হয়, তখন শরীরে যে অ্যান্ড্রোজেনিক হরমোন, ছেলে হোক মেয়ে হোক, তাদের শরীরে একটা হরমোনের আধিক্য হয়। তখন শরীরের যে আমাদের গ্রন্থিগুলি আছে, যেটা তৈলগ্রন্থি বা সেবাসিয়াস গ্ল্যান্ড বলি, এগুলো অ্যাক্টিভিটি বেড়ে যায়। অ্যাক্টিভিটি মানে কারো দেখা যাচ্ছে ফুসকুড়ি দেখা দেয়, ব্রণ দেখা দেয়। এটা কিন্তু এই যে শুরু হলো 10, 11, 12, 13, 14, 15 বছর, 16-র মধ্যে অনেক সময় চলে যায় অটোমেটিক। এরকম চিকিৎসার প্রয়োজন হয় না। শিশুদের বয়স যখন 9 থেকে 12 বছর হয়, তখন শরীরে এক ধরনের হরমোনের জন্য এই ব্রণ দেখা দেয়। এই সময় পানি বেশি খাওয়া, পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকা, তেল জাতীয় এবং চর্বি জাতীয় খাবার কম খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। যে বাচ্চারা ঠিক মতো শরীরে গঠন হবে, তার সেকেন্ডারি যে প্রত্যেকটা জিনিস বয়ঃসন্ধিক্ষণ হয় বাড়বে, এটার সঙ্গে ব্রণের একটা সম্পর্ক অতি ঘনিষ্ঠ। এটা কিন্তু রোগ হিসাবে অনেক সময় ধরা হয় না, কিন্তু আমাদের সেটা অনেক, এই যে ইউটিউবে অনেক কিছু দেওয়া হয়, এই হলে এটা খান, এটা হলে এটা লাগান, তারপর বিভিন্ন যেটাকে বলা হয় প্রোডাক্ট, বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার জন্য বলে আপনার মুখে ব্রণ, আপনি এটা লাগান, আপনার মুখে দাগ এটা লাগান। এইগুলি করে হচ্ছে কি রোগটা বেড়ে যায়। অ্যাডভার্টাইজ দিয়ে কোনো কিছু মুখে লাগানো ঠিক না, ছেলে হোক মেয়ে হোক, বয়ঃসন্ধিক্ষণ হোক, অল্প বয়স হোক, বেশি বয়স হোক। তা আমরা চেষ্টা করব, যদি দরকার হয় পরামর্শ নেবেন ডাক্তারের কাছ থেকে। চিকিৎসকদের মতে মুখে ব্রণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ বা প্রসাধনী ব্যবহার করা উচিত নয়, কেননা ব্রণ একটি নির্দিষ্ট সময়ে এমনিতেই ভালো হয়ে যায়। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ক্ষমতায় টিকে থাকতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে হাসিনা, বললেন মঈন খান। গুমের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়, হাইকোর্টের রায় স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
এবং বাংলাদেশ সীমান্তে এন্টি ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা ভারতের। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে বিক্ষোভ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।